ইউটিউব চ্যানেল জিরো আওয়ারে স্বাগত। আমরা ইতিমধ্যেই আন্তর্জাতিক সম্পর্কের একটা ধারা নিয়ে আলোচনা করেছি। একাধিক এপিসোড হয়েছে, তোমরা দেখেছো। আমরা প্রথম বিশ্বযুদ্ধের কথা বলেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বলেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে যে আন্তর্জাতিক পরিস্থিতি তার কথাও বলেছি। সেই পরিস্থিতিটা বলতে গিয়ে আমরা মূলত দুটো সুপার পাওয়ার যাদের উত্থান হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন, তাদেরকে ঘিরে বিশ্বে যে মেরুকরণ হয়েছিল, আন্তর্জাতিক সম্পর্কে যার পরিচয় হয়েছিল দ্বিমেরু বিশ্ব বলে, তার কথা বলেছি। আমরা আর্মস রেসের কথা বলেছি, ঠান্ডা যুদ্ধের কথা বলেছি। কিন্তু এই পর্বে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছিল বিশ্ব রাজনীতিতে, যার কথা আমরা বলিনি, সেটাই আজকে বলবো। সেটা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকার নেতৃত্বে একটা শিবির তৈরি হলো, সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে একটা শিবির তৈরি হলো, বিশ্বটা পরিণত হলো দ্বিমেরু বিশ্বে। বলার সময় বলেও ছিলাম সেই এপিসোডটায় যে মূলত উত্তর আমেরিকা এবং ইউরোপের পুঁজিবাদী দেশগুলো তারা আমেরিকার শিবিরে যোগ দিয়েছিল, আর সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ছিল মূলত পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলো, যাদের উত্থানই হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়। সোভিয়েতের লাল ফৌজের যে ভূমিকা, তাদেরকে নাৎসি বাহিনীর কবল থেকে মুক্ত করার ক্ষেত্রে তা সূত্র ধরে। কিন্তু পৃথিবীটা তো শুধু ইউরোপ বা উত্তর আমেরিকাকে নিয়ে নয়, তার বাইরে এশিয়া আছে, আফ্রিকা আছে, লাতিন আমেরিকা আছে। এই যে পর্বটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত, সেই পর্বে কিন্তু এশিয়া আর আফ্রিকা একগুচ্ছ দেশ, তারা বিভিন্ন ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল, ইংরেজিতে যাকে বলে কলোনিয়াল রুল। এমনি আমাদের যে রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স, তাতে কলোনির একটা অন্য অর্থ আছে। এমনিতে আমরা পাড়ায় প্রচুর কলোনি জানি আছে, যেগুলো সবই বাসস্থান। এক একটা পাড়ায় একাধিক কলোনি আছে, এটার নাম অমুক কলোনি, এটার নাম তমুক কলোনি। এই কলোনিটা নয়। একটা দেশ যখন তার নিজের সীমান্ত ছাড়িয়ে আরেকটা দেশে তার একটা নিজস্ব আধিপত্য তৈরি করে, তাকে সে ক্ষমতা দিয়ে পরিচালনা করে, তখন সে আসলে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় অন্য একটা দেশে সেটা উপনিবেশ তৈরি করছে বা কলোনি তৈরি করেছে। যেমন ব্রিটিশ শক্তি ভারতে তার উপনিবেশ তৈরি করেছিল, যে কারণে পরাধীন ভারতকে বলা হয় ইট ওয়াজ এ ব্রিটিশ কলোনি। আবার এরকম যেমন চন্দননগরে ফরাসি উপনিবেশ তৈরি হয়েছিল, ঠিক আছে, গোয়াতে পর্তুগিজদের উপনিবেশ তৈরি হয়েছিল। এরকম এশিয়া আফ্রিকার বিভিন্ন দেশেই মূলত ইউরোপের দেশগুলো তারা উপনিবেশ তৈরি করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের সঙ্গে সঙ্গে এই সব দেশও স্বাধীনতা পায়, স্বাধীনতা অর্জন করে। একদিকে যখন আমেরিকার নেতৃত্বে একটা শিবির তৈরি হলো, আরেকদিকে যখন সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে আরেকটা শিবির তৈরি হলো, তখন এই এশিয়া আফ্রিকা যেগুলো সদ্য স্বাধীন দেশ, এবং তার সঙ্গে আরো কিছু দেশ যেগুলো স্বাধীন ছিলই, ছোট দেশ, তারা একটা দুরন্ত অবস্থান নিয়েছিল ওই বিশ্ব পরিস্থিতিতে দাঁড়িয়ে। তারা ঠিক করেছিল যে তারা সোভিয়েত ইউনিয়নের শিবিরেও যাবে না, তারা আমেরিকার শিবিরেও যাবে না, অর্থাৎ কোনো জোটে তারা থাকবে না, তারা থাকবে জোট নিরপেক্ষ। কোনো জোটে থাকবো না, অথচ নিজেরা একটা গোষ্ঠী বানাবো। এবং সিদ্ধান্ত নিচ্ছে কারা? যাদের আন্তর্জাতিক সম্পর্কের যে চর্চা, বিশ্ব রাজনীতির যে চর্চা, তাতে বলা হয় তৃতীয় বিশ্বের দেশ, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। তারা দুর্বল অর্থনৈতিক দিক থেকে, তারা দুর্বল সামাজিক দিক থেকে,
এইসব দেশে শিক্ষার অগ্রগতি তেমন হয়নি, স্বাস্থ্য পরিষেবা অত্যন্ত দুর্বল, প্রচুর মানুষ গরিব, তস্য গরিব। প্রায় সব দেশ মূলত কৃষিকাজের উপর নির্ভরশীল, মানে বেশিরভাগ মানুষ বা প্রায় সব মানুষ বলতে গেলে কৃষিকাজের উপরেই নির্ভরশীল, তাদের জীবিকা নির্বাহ করেন কৃষিকাজে যুক্ত হয়ে। সে কাজটাও হয় খুব প্রাচীন পদ্ধতিতে, কৃষিতে আধুনিক প্রযুক্তির প্রয়োগ নেই, সেচ ছাড়া চাষ হয় না, ফলে বর্ষাকাল ছাড়া চাষ হয় না, রাস্তাঘাট তেমন ভালো নেই, হাসপাতাল ভালো নেই, স্কুল কলেজ নেই যথেষ্ট সংখ্যক, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বা পেশাদার পাঠ্যক্রমে পড়াশোনার উচ্চশিক্ষার প্রতিষ্ঠান নেই বললেই চলে। এইরকম কতগুলো দুর্বল দেশ, অর্থনৈতিক মাপকাঠিতে যারা ইউরোপ বা উত্তর আমেরিকার ধারে কাছে কার্যত আসে না, তারা মিলে ঠিক করছে যে আমরা আলাদা থাকব। সাহস এবং এমন দুটো শক্তির থেকে আলাদা থাকবো যে দুটো শক্তি সারা বিশ্বে তখন দাপিয়ে বেড়াতে পারে, বিশেষত আণবিক বা পারমাণবিক অস্ত্র হাতে থাকার কারণে, এবং অবশ্যই তারা অর্থনৈতিক দিক থেকেও অনেক শক্তিশালী। এবং এই ভাবনাটা যখন শুরু হচ্ছে, সেই ভাবনাটার পর্বটা হচ্ছে তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়, যখন বিশ্ব ঠান্ডা যুদ্ধের পর্বে ঢুকে গেছে, যখন বিশ্ব দ্বিমেরু বিশ্বে পরিণত হয়ে গেছে। সেই সময় এই তৃতীয় বিশ্বের দেশগুলো, মূলত এশিয়া এবং আফ্রিকার দেশগুলো, তারা ঠিক করলো যে আমরা একটা আলাদা গোষ্ঠী করে বিশ্ব রাজনীতিতে নিজস্ব একটা স্বাধীন অবস্থান নিয়ে চলব, এবং আত্মপ্রকাশ করলো জোট নিরপেক্ষ আন্দোলন বা নন অ্যালাইড মুভমেন্ট নামে একটি আন্তর্জাতিক গোষ্ঠী। গোষ্ঠীটার নামই হলো জোট নিরপেক্ষ আন্দোলন। অর্থাৎ এরা বুঝিয়ে দিল যে আমাদের আগামীর পথ চলা পুরোটাই খুব মসৃণ পথ চলা হবে না, একটা আন্দোলন, একটা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমাদের এগোতে হবে। সেটা শুধু নিজেদের দেশ গঠনে নয়, সেটা পারস্পরিক সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, সেটা শুধুমাত্র পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নয়, সেটা তার মধ্য দিয়ে বিশ্ব রাজনীতিতে নিজেদের একটা উপস্থিতিকে প্রতিষ্ঠিত করার জন্য। ওই জন্যই এই গোষ্ঠীটার এরকম একটা নাম দেওয়া হয়েছিল, যে নামের মধ্যেই থাকবে যে আসলে এই দেশগুলো একটা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বিশ্ব রাজনীতিতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাইছে। 1955 সালে বান্দুং নিয়ে একটা সম্মেলন হয়, এবং সেখানে আফ্রিকা এবং এশিয়ার বেশ কিছু দেশ একত্রিত হয়। ওইটাকেই বলা হয় যে জোট নিরপেক্ষ আন্দোলনের ভাবনার সূচনা হয়েছিল ওইখান থেকে, যে এই দেশগুলো ভেবেছিল যে আমরা এই আমেরিকা, সোভিয়েত ইউনিয়নের ছত্রছায়া না থেকে নিজেদের মতো করে আমাদের প্রয়োজন অনুযায়ী, আমাদের চাহিদা অনুযায়ী আমাদের ভাবনাগুলোকে সাজিয়ে পা ফেলব বিশ্ব রাজনীতিতে। এবং তার ঠিক 6 বছর বাদে 1961 সালে তৎকালীন যুগোস্লাভিয়ার যে রাজধানী বেলগ্রেড, সেখানে একটা শীর্ষ সম্মেলন হয়। শীর্ষ সম্মেলন বা ইংরেজিতে সামিট মানে হচ্ছে যখন বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা যে সম্মেলনে যোগ দেন তাকে বলা হয় শীর্ষ সম্মেলন, সামিট। ফলে এশিয়ার আফ্রিকার দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা তারা যোগ দেন। মূল উদ্যোক্তা ছিলেন একজন আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী, স্বাধীন ভারতের জওহরলাল নেহেরু, একজন যুগোস্লাভিয়ার সেই সময় রাষ্ট্রপতি মার্শাল টিটো, একজন ইজিপ্টের, যার তখন নাম ছিল মিশর, তার রাষ্ট্রপতি আবদেল নাসের, আরেকজন হচ্ছেন ঘানার রাষ্ট্রপতি নক্রুমা, আরেকজনও ছিলেন ইন্দোনেশিয়ার তখনকার রাষ্ট্রপতি সুকর্ণো। মূলত এরা উদ্যোগ নিয়ে এই জোট নিরপেক্ষ আন্দোলন নামে আন্তর্জাতিক গোষ্ঠীটি তৈরি করে। 1961 সালে সেটা আত্মপ্রকাশ করে। এটা বেসিক্যালি গোটা বিশ্বেই একটা সাড়া ফেলে দেয়। মানে বুঝতেই পারছো, প্রথম বিশ্বের যে দেশগুলো,
বা সোভিয়েত ইউনিয়ন বা তার সহযোগী দেশগুলো, তারা তো কেউ সেই সময়টা ভাবতেই পারেনি যে তৃতীয় বিশ্বের দেশগুলো এরকম একটা জোটবদ্ধ অবস্থান নিয়ে ফেলবে। এবং এরা যেটা ঠিক করেছিল, মূল জায়গাটাই ছিল এই যে আমাদের মূল নীতি হবে যে আমরা আমেরিকার যে জোট সেটা তো সামরিক জোট, সোভিয়েত ইউনিয়নের যে শিবির সেও তো সামরিক শিবির, আসলে সামরিক তৎপরতাকে কাজে লাগিয়েই তারা মূলত একত্রিত হয়েছিল। এই দুটো সামরিক জোটের কোনোটাতেই আমরা থাকবো না। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের যে আঞ্চলিক অখণ্ডতা, এটাকে যেমন আমরা নিজেরা রক্ষা করব, তেমন আমরা অন্যের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতাকে সম্মান জানাবো। অর্থাৎ আবার যদি কোনো একটা দেশকে কোনো একটা দেশ দখল করতে চায়, দখল করার চেষ্টা করে, তাহলে আমরা সেই দেশটার পাশে থাকব, আমরা ওই দেশটার স্বাধীন সার্বভৌম অবস্থানের পাশে থাকব, স্বাধীনতার পক্ষে থাকব। এবং একই সঙ্গে স্বাধীনতার পক্ষে থাকবো মানে এই যে কথাটা বললাম যে আবার একটা দেশ যদি আরেকটা দেশকে দখল করার চেষ্টা চালায়, এইটাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় সাম্রাজ্যবাদী তৎপরতা, ইম্পেরিয়ালিজম। মানে সে তার সাম্রাজ্যকে বিস্তার করতে চাইছে। এরকম যে কোনো সাম্রাজ্যবাদী তৎপরতার বিরোধিতা করবে। শুধু তাই নয়, বর্ণ বৈষম্যেরও বিরোধিতা করবে। অর্থাৎ বিশেষত বিশ্বের ওই অংশটায়, ইউরোপের, উত্তর আমেরিকার ওই অংশ জুড়ে বর্ণবাদ ছিল তখন একটা বড় সমস্যা। তোমরা জানো দক্ষিণ আফ্রিকা দীর্ঘদিন এই বর্ণবাদের শিকারও ছিল। শ্বেতাঙ্গ বনাম কৃষ্ণাঙ্গ, কৃষ্ণাঙ্গদের অধিকার দেওয়া হতো না, কোনোরকম নাগরিক অধিকার, জীবনের অধিকার প্রায় ছিল না। শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের একেবারে দাস শ্রমিকের মতো ব্যবহার করত। তো এই বর্ণবাদের বিরুদ্ধে থাকবে। এবং তার সঙ্গে যেটাকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছিল সেটা হচ্ছে যে আন্তর্জাতিক ক্ষেত্রে জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য দেশগুলো তারা শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে বিশ্বাস করবে। সহাবস্থান, সহযোগ অবস্থান, মানে আমরা যুদ্ধ নয়, আমরা শান্তির পক্ষে থাকবো এবং পরস্পর মিলেমিশে থাকবো। সব দেশকেই এই আহ্বান জানাবো যে আর যুদ্ধ নয়, আমরা পরস্পরের সঙ্গে সহযোগিতা করে চলবো, আমরা পরস্পরের পাশে দাঁড়াবো প্রয়োজনে, এবং পরস্পরের সাহায্য নিয়েই আমরা এই বিশ্বটাকে নতুনভাবে গড়ে তুলব। আমাদের বিশ্বটা হবে শান্তির বিশ্ব, সমৃদ্ধির বিশ্ব, সবার মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বেঁচে থাকার বিশ্ব। এইরকম একটা ভাবনা নিয়ে এই নন অ্যালাইন মুভমেন্ট বা জোট নিরপেক্ষ আন্দোলন তার যাত্রা শুরু করেছিল। সংক্ষেপে বলা হয় ন্যাম, নন অ্যালাইন মুভমেন্ট, প্রথম অক্ষরগুলো নিয়ে। এবং এই ন্যাম কিন্তু বিশ্ব রাজনীতিতে এই গোটা ঠান্ডা যুদ্ধের পর্বে, গোটা দ্বিমেরু বিশ্বের অবস্থানের সময় খুব তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রথম বিশ্ব, আমেরিকা, ইউরোপের দেশগুলো, সোভিয়েত ইউনিয়ন বা তার সহযোগী সমাজতান্ত্রিক দেশগুলো, তারা কিন্তু কেউ তৃতীয় বিশ্বকে উপেক্ষা করতে পারেনি। তারা তৃতীয় বিশ্বকে গুরুত্ব দিতে বাধ্য হয়েছে। এবং তৃতীয় বিশ্ব একদিকে যেমন সেই সময় বিশ্ব রাজনীতিতে ওই জোট নিরপেক্ষ আন্দোলনের মঞ্চকে ব্যবহার করে নিজেদের একটা তাৎপর্যপূর্ণ অবস্থানকে তুলে ধরেছিল বিশ্ব রাজনীতিতে, তেমন আবার এই জোট নিরপেক্ষ আন্দোলন সে আসলে ওই শীতল যুদ্ধ বলো, ঠান্ডা যুদ্ধ বলো, বা দ্বিমেরু বিশ্বের যে পরিস্থিতি তাতে বলো, সেই সময় সে কিন্তু তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর হয়ে উঠেছিল। মানে জোট নিরপেক্ষ আন্দোলন তৃতীয় বিশ্বের সমস্যাকে বিশ্বের দরবারে তুলে ধরতে সমর্থ হয়েছিল যে আমাদেরকে বাদ দিয়ে বিশ্ব কখনো তার নিজের কথা ভাবতে পারে না, আমাদেরকে বাদ দিয়ে বিশ্ব সম্পূর্ণ নয়, অসম্পূর্ণ বিশ্ব। আমরা গরিব হতে পারি, আমরা দুর্বল হতে পারি, আমাদের সম্পদ কিন্তু কম নেই। এবং ইন্টারেস্টিং, এই দেশগুলোতে সত্যিই প্রাকৃতিক সম্পদ ভরপুর। যে সম্পদের আকৃষ্ট হয়ে, যে সম্পদের লোভেই আসলে এই ইউরোপের বিভিন্ন দেশ তারা এই এশিয়া আফ্রিকার দেশগুলোকে হানা দিয়েছিল,
তাদেরকে নিজেদের উপনিবেশে পরিণত করেছিল এবং কার্যত লুট করে নিয়ে গেছে এদের সম্পদকে। ভারতকেও ব্রিটিশরা লুট করেছে, প্রচুর সম্পদ লুট করেছে, সব তোমরা ইতিহাসে অনেক পড়েছো, জানো। সে গল্প ডিটেলসে চাইলে আমরা আলোচনা করতে পারি, ভেবে দেখব। ইতিহাসবিদদের নিয়েই সেই আলোচনা করা যায় আরো সুন্দর করে জানার জন্য। কিন্তু এই যে আমাদের শুধু লুট করলে চলবে না, আমরা নিজেদেরকে লুট হতে দেবো না, বা আমাদেরকে বাদ দিয়েও বিশ্বকে ভাবা যাবে না, এই জায়গাটায় তৃতীয় বিশ্বের দেশগুলোকে পৌঁছে দিয়েছিল কিন্তু জোট নিরপেক্ষ আন্দোলন। ফলে জোট নিরপেক্ষ আন্দোলন বিশ্ব রাজনীতিতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা নিয়েছিল। প্রথম বিশ্ব তাদের কাছে, সমাজতান্ত্রিক দুনিয়ার কাছে, আমেরিকার নেতৃত্বাধীন শিবিরের কাছে, সোভিয়েতের নেতৃত্বাধীন শিবিরের কাছে। দুটো কথা বলে শেষ করি। অবশ্যই সাম্রাজ্যবাদী অবস্থান ছিল তো ইউরোপের দেশগুলো, আমেরিকারও এখনো আছে। সাম্রাজ্যবাদী অবস্থান থেকে তারা খুব দূরে সরে গেছে তা নয়। যেটা হয়েছে সেটা হলো এই যে জোট নিরপেক্ষ আন্দোলনকে আমেরিকা বা তার সহযোগী দেশগুলো খুব ভালো চোখে দেখেনি। কিন্তু এটা ঘটনা ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় সোভিয়েত ইউনিয়ন এবং তার সহযোগী সমাজতান্ত্রিক দেশগুলো কিন্তু এটাকে অনেকটাই ভালো চোখে দেখেছে। ফলে এই তৃতীয় বিশ্বের দেশগুলো তাদের এই এগিয়ে চলার পথে, এই যে প্রায় 1950-এর দশক থেকে সোভিয়েত ইউনিয়নের পতন, 1990-এর একদম শুরুর দিকে 40টা বছর, 4টে দশক, এই তৃতীয় বিশ্বের দেশগুলো কিন্তু সমাজতান্ত্রিক দেশগুলোর কাছ থেকে নানা রকম সহযোগিতা পেয়েছে। ভারতবর্ষে এই ভাবনারাঙ্গাল বাঁধ এটা তৈরি করার ক্ষেত্রে রাশিয়ান ইঞ্জিনিয়ার, মানে সোভিয়েত ইউনিয়নের ইঞ্জিনিয়াররা প্রভূত সাহায্য করেছিলেন। এরকম পৃথিবীর বিশ্বের বিভিন্ন তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশে সমাজতান্ত্রিক দেশগুলো কিন্তু প্রচুর সহযোগিতা করেছে তাদের এগিয়ে চলার পথে। তারা কিন্তু জোট নিরপেক্ষ আন্দোলন নামে যে আন্তর্জাতিক গোষ্ঠী তৈরির উদ্যোগ, তাকে যথেষ্ট ভালো চোখে দেখেছে, অভিজ্ঞতা তাই বলে। এবং দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে এই যে এই জোট নিরপেক্ষ আন্দোলনই আমাদের গণজ্ঞাপনের আন্তর্জাতিক ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় হলো 1970-এর দশকের অধ্যায়, যখন এই জোট নিরপেক্ষ আন্দোলনের মঞ্চকে কাজে লাগিয়ে তৃতীয় বিশ্ব একটা গুরুতর অভিযোগ তুলেছিল বিশ্বের জ্ঞাপন ব্যবস্থা সম্পর্কে। বলেছিল সেটা একটা একপেশে জ্ঞাপন ব্যবস্থা। এটা মূলত প্রথম বিশ্বের কথা বলে, ধনী দেশগুলোর কথা বলে। আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো তারা তৃতীয় বিশ্বকে মানুষ বলেই মনে করে না, তৃতীয় বিশ্বকে তারা চূড়ান্ত অবহেলা করে। এই যে বৈষম্যের জ্ঞাপন ব্যবস্থা, এই যে বৈষম্যের গণজ্ঞাপন, এই যে বঞ্চনার জ্ঞাপন ব্যবস্থা, এর অবসান চাই, একটা নতুন গণজ্ঞাপন ব্যবস্থা চাই। সেই দাবিটা তারা শুধু তোলেনি, সেই দাবিটাকে যাতে বিশ্বের বেশিরভাগ দেশ মান্যতা দিতে বাধ্য হয়, তার জন্য সে রাষ্ট্রসংঘের সংস্থা ইউনেস্কোকে দিয়ে একটা কমিশন পর্যন্ত তৈরি করাতে পেরেছিল, যে কমিশনের নাম ম্যাকব্রাইড কমিশন, যার গল্প আমরা পরের এপিসোডে শুনব। আজ এইটুকু, ভালো থাকুন।